আমি সম্প্রতি উমরা হজ পালন করে এসেছি এবং পবিত্র কোরআন শরীফ হাতে না, পবিত্র কোরআন শরীফ মাথায় নিয়ে আমি আমার বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। একজন একজন মুসলমান হিসেবে বিশ্বাস করার দায়িত্ব আপনার। আমি চেষ্টা করব আমার নিজের যে একটা রেপুটেশন আছে, আমি আমার জায়গা থেকে আমার অবস্থানটা ক্লিয়ার করার এবং আমার অবস্থানটা আমার নিজের সুনামটা অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জ করে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি সামান্যটুকু কোনো ক্লু দিতে পারে আমি ব্যক্তি সাহেব মামলার বিষয়ে, এই সমস্ত জুলাই আগস্ট পরবর্তী মামলার বিষয়ে আমি কারোর সাথে যোগাযোগ করেছি, এই যদি সামান্যটুকু ক্লু দিতে পারে, আমি তানজিদ যে দাবি করেছে সে তানজিদের দাবি আমি একেবারেই সুস্থ মস্তিষ্কে আমি মেনে নিব ইনশাল্লাহ। প্রিয় ফেসবুকবাসী, আসলে আমি এই বিষয়গুলো নিয়ে সরাসরি লাইভে এসে কথা বলা বা লাইভে এসে ক্লিয়ার করা এই বিষয়ে আমি কখনো অভ্যস্ত ছিলাম না। যদিও বা আজকে যে স্নেহের ছোট ভাই তানজিদ আজকে আমার বিরুদ্ধে, আমি চেষ্টা করব আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে আমি তা ক্লিয়ার করার চেষ্টা করব। হয়তো এখানে অনেকেই আছেন, অনেকে অনেক কথা বলতেছেন, অনেকে অনেকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছেন বা অনেকের মনে প্রশ্ন যাচ্ছে এবং অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন একজন মুসলমান হিসেবে পবিত্র কোরআনে হাত দিয়ে আমার বিষয়গুলো ক্লিয়ার করার। আমি সম্প্রতি উমরা হজ পালন করে এসেছি এবং পবিত্র কোরআন শরীফ হাতে না, পবিত্র কোরআন শরীফ মাথায় নিয়ে আমি আমার বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। একজন মুসলমান হিসেবে বিশ্বাস করার দায়িত্ব আপনার। আমি চেষ্টা করব আমার নিজের যে একটা রেপুটেশন আছে, আমি আমার জায়গা থেকে আমার অবস্থানটা ক্লিয়ার করার এবং আমার অবস্থানটা আমার নিজের সুনামটা অক্ষুণ্ণ রাখার। স্নেহের তানজিদ প্রথমে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন মামলা বাণিজ্য বা জুলাই আগস্ট পরবর্তী শাহেদ বাবু, আমার আরেক স্নেহের ছোট ভাই শাহেদ বাবু যে মামলা বাদী হয়ে মামলা করেছে, উক্ত মামলা বাণিজ্যের ব্যাপারে একটা কথা বলেছেন। আমি যদিও বা এর সপক্ষে সে কোনো ধরনের ক্লো দেখাতে পারেন নাই, আমি সরাসরি আজকে ক্লিয়ার করতেছি। আমি উক্ত মামলার বাণিজ্যের ব্যাপারে হয়তো উনি অভিযোগ করেছেন আমি অনেককে আসামি করব বলে আর টাকা নিয়েছি বলে তিনি একটা অভিযোগ করেছেন। যারা আমাকে টাকা দিয়েছে তারা তো এখনো মারা যায় না, এখনো জীবিত আছে। সুতরাং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আমি কোন ব্যক্তিকে আমি টাকার জন্য ফোর্স করেছি, কোনো ব্যক্তিকে একটা সিঙ্গেল মেসেজ দিয়েছি কিনা, কোনো ব্যক্তিকে একটা সিঙ্গেল কল দিয়েছি কিনা, আমি ব্যক্তি সাহেব আমি কল দিয়েছি কিনা, বা কোনো সিঙ্গেল ব্যক্তি মামলা থেকে বাদ যাবে বলে আমাকে 1 পয়সার লেনদেন করেছে কিনা, আমি আজকে চ্যালেঞ্জ করে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি সামান্যটুকু কোনো ক্লু দিতে পারে আমি ব্যক্তি সাহেব মামলার বিষয়ে, এই সমস্ত জুলাই আগস্ট পরবর্তী মামলার বিষয়ে আমি কারোর সাথে যোগাযোগ করেছি, এই যদি সামান্যটুকু ক্লু দিতে পারে, আমি তানজিদ যে দাবি করেছে সে তানজিদের দাবি আমি একেবারেই সুস্থ মস্তিষ্কে আমি মেনে নিব ইনশাল্লাহ। এবং আমি পবিত্র কোরআন আমার হাতে আছে, আমি পবিত্র কোরআন ছুঁয়ে বলতেছি, আমি জুলাই আগস্ট পরবর্তী কোনো মামলার জন্য, কোনো মামলা থেকে কোনো মামলায় কাউকে ইনক্লুড করার জন্য, কোনো মামলা থেকে কাউকে বাদ যাওয়ার জন্য কোনোদিন টাকার মতো দূরের কথা একটা প্রেশারাইজ বা একটা কল বা একটা মেসেজও দিই নাই কোনো ব্যক্তি কোনো কাউকে। আচ্ছা, দেখেন এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতেও খুব লজ্জা লাগতেছে। আমি মামলার বিষয়টা একটু ক্লিয়ার করি। যখন 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবটা হয়, আমি সর্বপ্রথম একটা মামলা করার জন্য আমি মনস্থির করেছিলাম। আমি নিজে বাদী হই উক্ত মামলায় তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে, ওবায়দুল কাদেরকে সেকেন্ড আসামি করে আমি একটা মামলা থানার মধ্যে একটা এজাহার জমা দিয়েছিলাম। উক্ত এজাহার জমা দেওয়া পরবর্তী রাতের 3টায় আমার বাসায় 4 জন সম্মানিত তৎকালীন কাউন্সিলর মহোদয়জন আমার বাসায় আসেন। আমার বাসায় এসে আওয়ামী লীগের বড় কয়েকজন নেতা, গুটি কয়েক নেতাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার সাবেক সংসদ, সাবেক হুইপ সাইমন সরোয়ার কমল, এবং 2 হচ্ছে সালাউদ্দিন সেতু, 3 মেয়র মাহবুবুর রহমান সহ 3 জন ব্যক্তিকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট নিয়ে আসে। আমি সরাসরি তাদেরকে আমি প্রত্যাখ্যান করি। আমি সরাসরি প্রত্যাখ্যান করার পরে আমি এবং
পরবর্তীতে পুলিশ বাদী হয়ে যে মামলাটি করে 5ই আগস্ট পরবর্তী সর্বপ্রথম যে মামলা, এবং সঙ্গত কারণে উক্ত মামলার এজাহার তারা নেয় নেয়, শেখ হাসিনাকে আসামি থেকে তারা আর এজাহার নেয় নেয়, এবং সঙ্গত কারণে আমি মামলা থেকে, যেহেতু আমার শুরুর দিনে আমি একটা প্রেশার খেয়েছি, কক্সবাজারের রানী 4 জন কাউন্সিলর আমার বাসায় এসে আমাকে 3টি বড় বড় নাম বাদ দেওয়ার জন্য প্রেশারাইজ করেছে। আমি তখন আর মানে মামলা করার বা মামলা নিয়ে নিজেকে জড়ানোর সিদ্ধান্ত নিই নাই। তখন আমি সরাসরি পুলিশকে ফোর্স করি, যে 3 জন ব্যক্তি আমার কাছে অফার নিয়ে এসেছে, যে 3 জন ব্যক্তির জন্য আমার কাছে অফার নিয়ে এসেছে, আমি তাদের নামগুলো ইনক্লুড করার জন্য আমি সরাসরি পুলিশকে ফোর্স করি, এবং জুলাই আগস্ট পরবর্তী SI সেলিম বাদী হয়ে যে মামলাটি করেছেন, আমি তো এই 3 জনের নাম ওই মামলায় এনশিওর করেছি এজাহারভুক্ত আসামি হিসেবে। নাম্বার 1 মামলার বিষয়টা গেল। নাম্বার 2, স্নেহের তানজিদ মানে আমার ব্যবসা বাণিজ্য নিয়ে একটা কথা বলেছেন। আমার একটি খামার ছিল 5ই আগস্ট পূর্ববর্তী, এরপরে গিয়ে মানে উক্ত খামার আমি ঋণে জর্জরিত ছিলাম, খামার বন্ধ হয়ে গিয়েছে। আমি তাইলে আমার আমার খামারের অবস্থানটা ক্লিয়ার করি, বা আমার 5ই আগস্টের পূর্ববর্তী আমার কে ছিল না, এটার জন্য একটু ক্লিয়ার করি। দেখেন, আমি এত বড় ফ্যামিলি থেকে, মানে জমিদার ফ্যামিলি বা বংশীদার ফ্যামিলি বা চৌধুরী ফ্যামিলি থেকে আমি বেড়ে উঠি নাই। আমি মধ্যবিত্ত একটি ফ্যামিলি থেকে আমি বেড়ে উঠেছি। ধরেন 2010 সাল, আমি তখন ক্লাস 8-এর স্টুডেন্ট। আমি তখন 2010 সাল থেকে আমি নিজের খরচ নিজে বিয়ার করে আজকে এই পর্যায়ে এসেছি। আমি নিজের পড়াশোনার খরচ থেকে শুরু করে আমার সমস্ত খরচ আমি নিজে বিয়ার করে আমি আজকে এ পর্যন্ত এসেছি। ধৈর্য ধরবেন আপনারা যারা বিভিন্ন আমার ইনকাম সোর্স জানতে চাচ্ছেন, আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো, একটু কাইন্ডলি ধৈর্যের সাথে দেখেন, আমার লাইফটা দেখবেন। তাহলে আমি 2008 সাল থেকে নিজের খরচ 2010 সাল ক্লাস 8-এর স্টুডেন্ট, তখন থেকে আমি নিজের খরচ নিজে বিয়ার করে আজকে আমি এই পর্যন্ত এসেছি। দেখেন, আমি 2010 সালে আমি ওয়ার্ল্ড ভিশনে লাইফ স্কিল নামক একটা ক্লাস দিতাম। আমি তখন ক্লাস 8-এর স্টুডেন্ট, লাইফ স্কিল জীবন দক্ষতার একটা ক্লাস নিতাম। আমাকে প্রতি ফারুই কামে ওঠার জন্য 700-750 মতো আমাকে পারিশ্রমিক দেওয়া হইতো। আমি ওই টাকা থেকে আমি তখন থেকে আমি চেষ্টা করেছি আমার পরিবারকে সাপোর্ট দেওয়ার, তখন থেকে আমি চেষ্টা করেছি আমার নিজের খরচটা আমি নিজেই বিয়ার করার। আচ্ছা, এরপরে গিয়ে 2012 সালে আমি 2012 সাল থেকে আমি প্রফেশনে যুক্ত হই। তখন আমি নিউ ক্লাস 10-এর স্টুডেন্ট। আমার আব্বা ছিলেন কক্সবাজারের যে বিজিবি ক্যাম্প আছেন, বিজিবি ক্যাম্পের সর্বপ্রথম ব্যবসায়ী ছিলেন আমার আব্বা, এবং আমার এলাকা বৃহত্তর পেতা সৌদাগর পাড়া এলাকায় সর্বপ্রথম যিনি দোকান দিয়েছিলেন উনি হচ্ছেন আমার আব্বা। তাহলে ওই জায়গা থেকে মানে এক পর্যায়ে গিয়ে পরিবার বড় হয়ে গিয়েছে। মানে আমার মানে পারিবারিক যে ডেলি যে একটা খরচ, ওটা এক প্রকার মানে আমার ভাই বোনদেরকে পড়ালেখার খরচ, বা আমরা 2 ভাই একসাথে বাইরের সব পড়ালেখা করতাম। আমার পরিবারকে বিভিন্ন সাপোর্ট দেওয়া। তখন আব্বা ধরেন মোটামুটি একটা কষ্ট হচ্ছিল আমার আব্বার, একটা দোকান থেকে এর মাঝখানে ষড়যন্ত্রমূলকভাবে 1 বছরের মধ্যে 3বার আমার বাবার দোকান চুরি হয়েছিল। 1 বছর 3বার বাবার। এরপর গিয়ে আমি চেষ্টা করেছি মানে পরিবারকে সাপোর্ট দেওয়ার। ওই জায়গা থেকে আমি 2012 সালে কক্সবাজার কোর্ট বিল্ডিংয়ে আমি আমার মামা যিনি আছেন, আমার মামা অ্যাডভোকেট আবহানা মুস্তাফা কামাল, আমি ওনার সাথে গিয়ে আমি কোর্টে সংযুক্ত হই। তখন আমি এসএসসিও দিই নাই, সদ্য ক্লাস 10-এর একজন স্টুডেন্ট। আমি পরিবারের হাল ধরার চেষ্টা করি। এরপর গিয়ে আমার মামা যখন অ্যাডভোকেট হয়, আমার মামার আলহামদুলিল্লাহ আমার এই জীবনে আমার সবচেয়ে যে বড় অনুপ্রেরণার নামটি হচ্ছে, এটা হচ্ছে আমার মামা। উনি দীর্ঘদিন যাবৎ আইনজীবী সহকারী ছিলেন। এরপরে গিয়ে উনি 2012 সালে উনি আলহামদুলিল্লাহ অ্যাডভোকেটশিপ কমপ্লিট করেন। অ্যাডভোকেটশিপ কমপ্লিট করার পরে আমি মামার সহকারী হিসেবে ছিলাম। তাহলে মামা যেহেতু আলহামদুলিল্লাহ আগে থেকে মামলার ভালো ছিল মামার, তাইলে ওই ক্ষেত্রে যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন মানে আমার কোর্ট বিলিংয়ে কখনো ব্যাক পেতে হয় না। হঠাৎ করে নতুন করে কোর্ট বিলিং গিয়ে অনেকের ব্যাক পেতে হয়, অনেকের ধরেন বিভিন্ন কষ্ট পেতে হয়, কিন্তু আমার মামা আলহামদুলিল্লাহ আমাকে এক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আচ্ছা, এরপরে গিয়ে আমি আস্তে আস্তে কোর্ট থেকে মোটামুটি ভালো একটা আর্ন করা শুরু করি মামার সুবাদে। এরপরে গিয়ে আমি
2016 সালের দিকে আমি আমার এলাকায় একটা সুপার শপ দিই, আমার হালাল উপার্জনের টাকা দিয়ে আমি একটা সুপার শপ দিই, যেটা এখনও আছে, এখনও দৃশ্যমান আছে। এরপরে গিয়ে 2017 সালের দিকে দিয়ে আমি আরেকটি কুলিং কর্নার বিয়ে করি দিই আমার এলাকায়। আরেকটা কুলিং কর্নার দেওয়ার পর আমি দুটাই দোকান এখনও আমার এলাকায় স্থিত আছে। এবং 2018 সালের দিকে এসে আমি সর্বপ্রথম তানজিদ বলেছেন, শুধুমাত্র আমি একটি খামার ছিল আমার, এবং উক্ত একটি খামার আমি ঋণে জর্জরিত হয়ে আমি স্টপ ছিল, এই যে আমার এটা হচ্ছে স্টাম্প। আমি আজকে লাইভ আসার মূল কারণ হচ্ছে আমি আজকেই যে বিষয়গুলো এখানে ক্লিয়ার করতে চেয়েছিলাম, কেননা কালকে হলে ওটা হয়তো অনেকে মনে করবে উনি হয়তো বানিয়ে এনেছেন কাগজগুলো। এই যে আমার স্টাম্প চুক্তি 27/9/2018, স্পষ্ট দেখেন 27/9/2018 তারিখ আমি ফার্স্ট আমার পোলট্রি খামার ব্যবসায় ইনভলভ হই। আমার ব্যবসায়িক মানে দোকানের ব্যবসার পাশাপাশি আমি ফার্স্ট পোলট্রি ফার্ম ব্যবসায় ইনভলভ হই। এটা হচ্ছে আমার প্রথম খামার। এরপরে গিয়ে আমি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, আমার কুট থেকে ইনকাম, দোকান থেকে ইনকাম এবং আমার খামার থেকে ইনকাম। এরপরে গিয়ে আমি পরবর্তীতে গিয়ে আরেকটি খামারে ইনভলভ হই, এই যে যার ট্রেড লাইসেন্স আমার এখানে সংযুক্ত আছে। এই যে উক্ত খামারটি 6/10/2019 আমি আরেকটি খামার, যে দুইটি খামার বর্তমানে আমার এলাকায় দৃশ্যমান আছে, উক্ত দুটি খামার সেই তখন থেকে আজ অবধি আপনারা আগামীকাল এসে আমার এলাকায় আসেন। আমার যে এলাকায় খামার আছে উক্ত খামারে এখনও আমার 17 দিন 18 দিন রানিং, 18 দিনের মুরগির বাচ্চা এখনও রানিং বেস চলমান। তাহলে তানজিদ যে দাবি করলো আমার মাত্র একটি খামার ঋণে জর্জরিত হয়ে আমি উক্ত খামার বন্ধ করে দিয়েছি, এটা সম্পূর্ণরূপে একটা মিথ্যা কথা। এবং থার্ড যে খামারটি আমার সবচেয়ে বড় যে অ্যাসেটটি আছে ওটা হচ্ছে ফানেরচর এলাকায়, ওটার পরিমাণ হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাই, ওটার পরিমাণ হচ্ছে 3 একর। এই যে দেখেন 3 একর একটা অ্যাসেট, 3 একর একটা অ্যাসেট। এই যে এটাও আমার নামে। এই যে দেখেন শাহিদুল ওয়াহিদ আমি গ্রহিতা, 3 একর। এইটার এই খামারটা আমি তৈরি করি, এই যে স্পষ্ট দৃশ্যমান 14/7/2024, তার মানে কক্সবাজারের আন্দোলন শুরু হয় নাই। আমি কক্সবাজার জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ভাই সহ আমরা ইন্ডিয়া সফরে গিয়েছিলাম। আন্দোলন তখন কক্সবাজার আন্দোলন শুরু হয় নাই। 4/7/2024 তারিখ আমরা ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলাম। ইন্ডিয়া থেকে আমরা কক্সবাজার ব্যাক করি 8/7/2024 এবং বাংলাদেশে ব্যাক করি 8/7/2024। 9/7/2024 আমরা কক্সবাজার আসি। ওই দিন আমার সেন্ট্রাল ভাইভা ছিল, আমি সেন্ট্রাল ভাইভা অ্যাটেন্ড করার উদ্দেশ্যে আমি কক্সবাজার চলে আসি এবং কক্সবাজার চলে এসে আমরা সেন্ট্রাল ভাইভাতে অংশগ্রহণ করি। এবং 14 তারিখ আমি এই খামারটা এই সেটের জন্য আমি আমি স্ট্যাম্প করি, এই যে লিখিত দালিলিক প্রমাণ সহ 14 তারিখ 3 একর জায়গা 14 তারিখ আমি চুক্তিবদ্ধ হই। আচ্ছা, তাই এরপর গিয়ে উক্ত 3 একর জায়গায় আমি বিশাল আকারে পোলট্রি শেড রেডি করেছি। তাও এখানে এটা রেডি করতে গিয়ে আমার দীর্ঘদিনের সঞ্চয় এবং আমার 2 ঘন্টা জায়গা বিক্রি করতে হয়েছে। আমার যে দীর্ঘদিনের সঞ্চয় মানে ইনকামের মাধ্যমে উপার্জিত জায়গা থেকে 2 ঘন্টা জায়গা আমার বিক্রি করতে হয়েছে এবং আমার পরিবার থেকে আমার সাপোর্ট নিতে হয়েছে, আমার লোন নিতে হয়েছে। হ্যাঁ, তাই আমি আলহামদুলিল্লাহ 6,500 মুরগির একটা শেড আলহামদুলিল্লাহ আমি রেডি করি। সাথে বিরাট আকারের আমি দুইটা পুকুর ওখানে স্থাপন করি এবং ওখানে স্থাপন করে আমার প্রায় মোর দেন 1 লাখের উপর আমি ওখানে পোনা ছেড়ে দিই আমার ব্যবসায়িক উদ্দেশ্যে। এবং এছাড়াও 5ই আগস্টের পূর্বে নামে আমার নিজের নামে আমার চেষ্টা করেছি কিছু সম্পদ আর্ন করার। ইনশাল্লাহ আমার এই যে সমস্ত সম্পদগুলো আমি বিবরণ দিয়েছি এইগুলো নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থানে আছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। স্নেহের তানজিদ আরেকটা যে ভয়ঙ্কর অভিযোগ করেছেন, মানে আমি জৈনক শাহজাহান আনসারি থেকে 50 লাখ টাকা নিয়েছি। আল্লাহর পবিত্র কোরআনের কসম,
আল্লাহর পবিত্র কোরআনের কসম, আমার বৃদ্ধ মা বাবার কসম, শাহজাহান আনসারীর সাথে টাকা পয়সা থেকে শুরু করে শাহজাহান আনসারী থেকে মামলার যে 50 লাখ টাকা তো দূরের কথা, 5 টাকার বিষয় আমি ব্যক্তি সাহেদের কখনো কথা হয় নাই। এই কোরআন মাথা নিয়ে বলছি, শাহজাহান আনসারী এমন ব্যক্তির সাথে কখনো কোনো দিন কোনো সুবিধার জন্য কোনো দিন কোনো সুবিধা, কোনো টাকা, কোনো কিছু নিয়ে আমার কখনোই আমার শাহজাহানের সাথে কখনোই যোগাযোগ করে। শাহজাহান আনসারী মারা যায় নাই। শাহজাহান আনসারী এখনও বাংলাদেশে আছে বা কক্সবাজার আছে বা কক্সবাজারের বাইরে আছে। শাহজাহান আনসারী থেকে আপনারা জিজ্ঞেস করেন, শাহজাহান আনসারীর কাছে আমি ব্যক্তি সাহেব 1 পয়সার কখনো সুবিধা নিয়েছি কিনা। আমি আবার বলছি, আমি পবিত্র কোরআনে হাত দিয়ে বলছি, আমি উমরা করে এসেছি, আমি এবং ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মানুষ। আমি শাহজাহান আনসারী থেকে জীবনও 1 পয়সার সুবিধা নিই নাই। এবার আসুক বহুল আলোচিত যে লাল গাড়ির কথা উঠে এসেছে, বহুল আলোচিত লাল গাড়ির কথা উঠে আসুক। তার আগে ক্লিয়ার করি, আমি সর্বপ্রথম 2014 সালে RTR অ্যাপাচি নামক একটি মোটরসাইকেল আমি ক্রয় করি। আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি আমার একটা RTR অ্যাপাচি নামক একটা আমি মোটরসাইকেল ক্রয় করি। এরপরে গিয়ে আমি ওটা বিক্রি করে দিয়ে পরবর্তীতে গিয়ে আমি একটা পালসার গাড়ি ক্রয় করি। পালসার গাড়ি নিয়ে আমি কোর্টে নিয়মিত যাতায়াত করতাম। একটা সময় গিয়ে পালসার গাড়িটা যশপুরের নিচ থেকে চুরি হয়ে যায়। এরপরে গিয়ে আমি আরেকটা ডিসকভার নিয়েছিলাম। এরপরে গিয়ে আমি লাস্ট যে আমার এখন যে গাড়িটি আছে মানে ডিক্সার, সুজুকি ডিক্সার, যে গাড়ি নিয়ে আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্টও করেছিলাম, আমি ওই গাড়িগুলো আমার কালেকশন আছে। এবং 5ই আগস্ট পূর্ববর্তী বিগত 15ই নভেম্বর 2023 সালে আমি এবং আমার বন্ধু হারুন আমরা একটা নোহা, আমরা একটা 2 বন্ধু মিলে নোহা ক্রয় করি। উক্ত নোহা আমরা 21 লাখ টাকা দিয়ে দুজনে 15ই নভেম্বর 2021 লাখ টাকা দিয়ে আমরা একটা নোহা ক্রয় করেছিলাম। এবং উক্ত গাড়ি নিয়ে বিভিন্ন সময় আমি ভার্সিটিতে যাতায়াত করতাম। তার আগে আরেকটু বলে রাখি, আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমি LLB অনার্স ডিগ্রি সম্পন্ন করেছি। এবং আমার ভর্তির ডেট হচ্ছে স্প্রিং 2021। আমি 2021 সালে ভর্তি হই এবং আমি উক্ত বিশ্ববিদ্যালয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য মিনিমাম 4 বছর অনার্স কমপ্লিট করার জন্য অ্যারাউন্ড 3 লাখ মতো খরচ হয়। আমি নিজের টাকা থেকে আমি বিয়ার করেছি। হ্যাঁ, আসুক। এবং আমি রিসেন্টলি গণঅভ্যুত্থানের পরে সফলতার সাথে কৃতিত্বের সাথে উক্ত বিশ্ববিদ্যালয় থেকে আমি LLB অনার্স ডিগ্রি কমপ্লিট করেছি। তাও এত সংগ্রাম, এত তিতিক্ষা, এত কষ্ট, এত পরিশ্রমের পরও আমি বেস্ট টপার হই। আমি বেসের সর্বোচ্চ রেজাল্ট করে 3.268 আউট অফ 4 যা ছিল আমার বেসের সর্বোচ্চ রেজাল্ট, আমি আমার LLB ডিগ্রি সম্পন্ন করেছি। ভাই দেখেন, আমি খুবই আত্মসম্মানহীন একজন মানুষ। আমি নিজের ব্যক্তিত্ব বজায় রাখার মতো রাখছি একজন মানুষ। কক্সবাজারে যারা আছেন, কক্সবাজারে যারা নির্যাতিত হয়েছেন বা কক্সবাজারে আজকে যারা অত্যাচারিত হচ্ছেন, তাদের কাছ থেকে আমি শাহেদের ব্যাপারে একটু রিপোর্ট নেন। আমি কখনো কোনো ব্যক্তিকে, কোনো মজলুমকে, কোনো অত্যাচারীকে বা কোনো দূষরকে আমি কোনো দিন টাকা পয়সা নিয়ে হয়রানি করেছি কিনা এটা নিয়ে আপনারা যাচাই করে দেখেন। এবং আমি সরাসরি দুদককে চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি দুদককে এবং দুদক সহ অ্যান্টি করাপশন যে ইউনিটগুলো আছে এবং কক্সবাজারের যে মিডিয়া ব্যক্তিত্ব আছে, তানজিদ যে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, উক্ত অভিযোগের সাথে আমি জড়িত কিনা তদন্ত করার জন্য, আমার বিরুদ্ধে, আমি ব্যক্তি শাহেদের বিরুদ্ধে তদন্ত করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এবার আসো বহুল আলোচিত আমার লাল গাড়ি। তাহলে লাল গাড়ির কথা বিশ্লেষণ করতে গিয়ে আমি 4টা মোটরসাইকেল, একটা নোহার কথা অলরেডি উল্লেখ করেছি। লাল গাড়ির বিষয়ে দেখেন, আপনাদের আমি যদি বা এই বিষয়গুলো নিয়ে কখনো লাইভে আসতে চাই নাই। 22 লাখ টাকা IPDC ফাইন্যান্স, শাহিদুল ওয়াহিদ। দেখেন, একটু খেয়াল করেন, এই জায়গায় তো এই যে শাহিদুল ওয়াহিদ, প্লিজ একটু খেয়াল করেন। শাহিদুল ওয়াহিদ আমার 22 লাখ টাকা লোন, এই যে খেয়াল করেন, আমি মার্ক করে দিচ্ছি আপনার সুবিধার্থে।
দেখেন আন্ডারলাইন করেছি, প্লিজ 22 লাখ টাকা লোন। উক্ত গাড়ির দাম পড়েছে, আমি যে গাড়িটি নিয়েছি উক্ত গাড়ির দাম পড়েছে 34 লক্ষ টাকা। আমার গাড়ির কাগজপত্র সম্পন্ন করতে আরও 2 লাখ টাকা এক্সট্রা খরচ ধরলাম, 36 লক্ষ টাকা। তাহলে 22 লাখ টাকা আমার কারেন্ট লোন। আমি এই গাড়ির লোন নিয়ে আমি এই গাড়ি ক্রয় করেছি। তার মানে যদি 36 লাখ টাকা থেকে 22 লাখ টাকা চলে যায় আর তাকে 14 লক্ষ টাকা, আমার আলহামদুলিল্লাহ আমার সে এবিলিটি আছে, আল্লাহ পাক আমাকে সে সামর্থ্য দিয়েছেন 14 লক্ষ টাকা ক্যাশ জমা দিয়ে আমি একটা গাড়ি ক্রয় করার। এবং আমরা যে এক্স নোহাটা বিক্রি করেছি, আমরা প্রায় 10.5 লাখ টাকা করে 21 লাখ টাকা দিয়ে আমরা এক্স নোহা 23 লাখ টাকা দিয়ে আমরা এক্স নোহা কিনেছি। 2 লাখ টাকা ড্যামারেজ দিয়ে আমরা 21 লক্ষ টাকা দিয়ে আমরা এক্স নোহাটা বিক্রি করেছি। ওই বাবদ আমি 10.5 লক্ষ টাকা আমার কাজে ছিল। তাছাড়া আমি এই যে আপনাকে আমার জীবনের সংগ্রাম, আমার জীবনের স্ট্রাগল এবং আমার যে ব্যবসা বাণিজ্য বর্তমান স্থিতিশীল অবস্থা আমি যে বিবরণ দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার গাড়ির বাবদ 14 লক্ষ টাকা ক্যাশ দেওয়ার আমার আল্লাহ পাক আমাকে সেই সামর্থ্য দিয়েছেন। তো এখন আমি জানি না তানজিদ আমার কোন আক্রোশের জের ধরে মানে আমার বিরুদ্ধে এই বিষাদগারগুলো করেছেন, এই মিথ্যাচারগুলো করেছেন। আমি হয়তো তানজিদ ভাইরালের আশায়, নিজেকে ভাইরাল করার আশায় এই বিষাদগারগুলো আমার বিরুদ্ধে এই বিষাদগারগুলো করেছেন। হয়তোবা আপনারা ইতিমধ্যে জানেন আমি 6 নং ওয়ার্ডের কাউন্সিলর ক্যান্ডিডেট হিসেবে নিজেকে ঘোষণা করেছি এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি মানে সাধারণ জনগণের পাশে যাওয়ার আমি চেষ্টা করছি। কক্সবাজার 6 নং ওয়ার্ডের তরুণ সমাজদেরকে নিয়ে একত্রিত করে কক্সবাজার 6 নং ওয়ার্ডকে একটা মডেল 6 নং ওয়ার্ডে রূপান্তরিত করার আমি মানে মনে মনে একটা সংকল্প করেছি। তো ওই জায়গা থেকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, আমার 6 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেটটা থাকতে পারে। হয়তো তানজিদ এর থেকে বায়াস হয়ে তানজিদ আমার বিরুদ্ধে এই মিথ্যাচারগুলো করেছেন। আমিও চাইলে আমার স্নেহের সহযোদ্ধা তানজিদের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারি, কিন্তু না, আমি করব না। কারণ এন্ড অফ দ্য ডে তানজিদ আমাদের দলের একজন, তানজিদ আমাদের সহযোদ্ধা। এই যে আমি তানজিদের একটা তানজিদের আইডি চার্জ দিচ্ছি, এই যে দেখেন তানজিদ আমাকে তার বিকাশ নাম্বার দিয়েছেন, একটু লক্ষ্য করে দেখবেন, আমাকে তার বিকাশ নাম্বার দিয়েছেন 28 অক্টোবর 2025 তার বিকাশ নাম্বার দিয়েছেন। তাহলে তারও আগে তানজিদ আমাকে আরেকবার বিকাশ নাম্বার দিয়েছেন। এই যে তানজিদ আমাকে আরেকবার তার বিকাশ নাম্বার দিয়েছেন। এরপরে গিয়ে তানজিদ লাইসেন্সের বিষয়ে আমাকে একটা প্রশ্ন করেছিলেন। আমি বিকাশ নাম্বার দেওয়ার বিষয়টা পরে এক্সপ্লেন করতেছি। একটা মেসেজ দিয়েছিলেন, ওই যে টমটম লাইসেন্স নিয়ে যে আন্দোলন করেছিল ওই আন্দোলন বিষয়ে একটা সে আমাকে মেসেজ দিয়েছিলেন, আমাদের আন্দোলন নিয়ে আপনার মতামত কী, সে আমাকে প্রশ্ন করেছিল। আমি তাকে জবাব দিচ্ছি আমি তোমাদের পক্ষে, অর্থাৎ ন্যায় ও নীতির পক্ষে। আমি তানজিদকে স্পষ্ট ক্লিয়ার করেছি এবং তাকে আমি স্পষ্ট রিকোয়েশন করেছি তানজিদ বিক্রি হয়ে যাবে না তো। তখন তানজিদ আমাকে বলেছে আল্লাহর কসম বিক্রি হবো না, পাশে থাকিয়েন। এখন আমি বিক্রি হওয়ার কথাটা কেন বলেছি দেখেন, কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ এই যে বিভিন্ন বিচের বালিয়াড়ির বিভিন্ন কাঠ প্রত্যেকে কেউ না কোনো মানে প্রত্যেকেই ইচ অ্যান্ড টপ টু বটম প্রায় অলমোস্ট সবাই, ছাত্র প্রতিনিধি বলেন, সমন্বয়ক বলেন, সবাই কাঠ নিয়েছে। ঠিক তানজিদ যখন কাঠ পায় নাই তখন কিন্তু তানজিদ খুবই প্রতিবাদ করেছিল। আমি তানজিদের প্রতি স্নেহের জায়গা থেকে, তানজিদ আমার ছোটো ভাই, স্নেহের জায়গা থেকে বলতেছি, আমি তাকে কেন বিক্রির কথাবার্তা জিজ্ঞেস করেছি। সে তানজিদ যখন কাঠ পায় না তখন বিভিন্ন জায়গায় লেখালেখি করেছে, প্রতিবাদ করেছে, কিন্তু পরে গিয়ে সে কাঠ পেয়ে নিজেকে চুপ করে রেখেছে। তা আমি ওই জায়গা থেকেও জিজ্ঞেস করছি তানজিদ, মানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে কাঠের বিষয়ে যেভাবে তুমি প্রথমে বিপ্লবী হয়েছিল, পরবর্তীতে কাঠ পেয়ে তোমার নামে যখন কাঠ ইস্যু হয়েছে তখন তুমি মানে চুপ হয়ে গেলা, তখন যেভাবে চুপ হয়ে গেছো লাইসেন্সের ব্যাপারে কি ওভাবে চুপ হয়ে যাবে না তো? আমি আমার তানজিদকে রিকোয়েশন করছি, গেল ঠিক ওই অজানা কারণে তারা কিন্তু লাইসেন্সের ব্যাপারে চুপ হয়ে গেছে। এবার আসলো তানজিদ আমাকে বিকাশ নাম্বার দিয়েছে। আমি যদি এখন লাইভ এসে বলি তানজিদ আমাকে বিকাশ নাম্বার দিয়ে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমার কাছ থেকে টাকা দাবি করেছে, কিন্তু না, তানজিদ আমার কাছ থেকে চেয়েছে 500 বা 1000 টাকা। এর বাইরে কিছু চাই নাই। আমি তানজিদের বিরুদ্ধে মিথ্যাচার করবো না, বিষাদগার করবো না। তানজিদ আমার কাছ থেকে বড় ভাই হিসেবে আবদার করছে 28 তারিখ অক্টোবরের 28 তারিখ সে আমার কাছ থেকে
দাবি করেছে, মানে চেয়েছে, বড় ভাই হিসেবে আবদার করেছে, ভাই আমাকে 500 টাকা দেন, আমাকে 1000 টাকা দেন। এর আগেও সে যা চেয়েছে, ভাই আমাকে 500 টাকা দেন, আমাকে 1000 টাকা দেন। এই যে আমি তানজিদকে একটা বিকাশ নাম্বার দিলাম, এটাও একটা ক্লু, এটাও একটা এভিডেন্স। কিন্তু এইরকম একটা সিঙ্গেল এভিডেন্স তানজিদকে আমার এগেস্টে দেখাতে বলেন তো, একটা ক্লু, একটা ফেক ক্লু। আমি তানজিদ বলতে ধরে নেন, আমি তানজিদের ভিতরে এখন বিষাদগার করলাম, মিথ্যাচার করলাম। তানজিদ আমার কাছ থেকে বিকাশ নাম্বার দিয়ে আমার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেছে, কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা। তানজিদকে এরকম একটা সামান্য একটা ক্লু দিতে বলেন তো, আমি যে তানজিদ যে মানে আমি যে কোথাও অনিয়ম করেছি, কোথাও গিয়ে কারো কাছ থেকে 1 পয়সা চেয়েছি, একটা সামান্য ক্লু দিতে বলেন তো। আজকে দেখেন ভাই, তানজিদ নিজেকে ভাইরালের আশায়, হয়তো তানজিদ মানে নিজেকে হাইলাইট করার আশায়, হয়তো তানজিদ মানে কারো প্রতি বায়াস হয়ে আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, আমি এর বিচারটা আপনাকে দিলাম। আমি শেষমেশ আরেকটা কথা বলি, আমি আবারও আল্লাহর পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ করছি, তানজিদ আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন এর 1% সত্যতা নেই। তানজিদ যদি কোথাও যদি এর 1% সত্যতা প্রমাণ করতে পারে, অল আইন একটা বাংলাদেশ সংবিধানে স্পষ্ট লেখা আছে, অল পিপল আর ইকুয়াল বিফোর দ্য ল। আইনের চোখে সকলেই সমান, আইনের চোখে সকলেই সমান। এই সমতার জন্য আমরা লড়াই করেছি, এই সমতার জন্য আমরা যুদ্ধ করেছি, এই সমতার জন্য আমরা রক্ত দিয়েছি। তানজিদ যদি আমার বিরুদ্ধে, যে আমি ব্যক্তি সাহেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন এর সিঙ্গেল একটা অভিযোগের একটা সামান্য ক্লু দিতে পারেন, আমি আইনের কাছে, বাংলাদেশের আইনকে সম্মান জানি, আমি আইনের কাছে সুপর্দ হব, আমি আইনের কাছে আমি আত্মসমর্পণ করব, আমি স্যালেন্ডার করব। তানজিদকে আমি চ্যালেঞ্জ ছুটে দিচ্ছি, তানজিদ কি ডিসি অফিসের কার্ড পায় নাই? তানজিদ ডিসি অফিসের কার্ড পাওয়ার আগে তানজিদ যে আন্দোলন সংগ্রাম বা তানজিদ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বয়েস ক্রিয়েট করেছেন, কিন্তু 5 তারিখের পরে সে যখন কার্ড পেয়েছে তখন তানজিদ চুপ হয়ে গেল। আচ্ছা যাই হোক, কাদা ছোড়াছুরি করবো না, কাদা ছোড়াছুরি করার কোনো প্রয়োজনও নাই। কিন্তু আল্লাহ পাক আমার ভাই তানজিদকে বোঝার তৌফিক দান করুক। হয়তো ছোটো মানুষ, আবেগের বসে আমার বিরুদ্ধে অনেক কিছু বলে ফেলেছেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি 5 আগস্টের পরবর্তী, 5 আগস্ট পরবর্তী আমি শাহেদ কী করেছি, কী করি নাই, আমার বর্তমান অবস্থান, আমার অতীতের অবস্থান, আমার বহুল আলোচিত আমার লাল গাড়ি, এইসব নিয়ে আমি দুর্নীতি দমন কমিশন দুদক সহ সকল অ্যান্টি করাপশন ইউনিট এবং কক্সবাজারে যে কতগুলো মিডিয়া আছে, আমি সকল মিডিয়া ভাইদেরকে আমার বিরুদ্ধে, আমি ব্যক্তি সাহেদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশন করার জন্য, আমি তদন্ত করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমার বিরুদ্ধে যদি কোথাও কোনো জায়গায় কখনো 1 পয়সার দুর্নীতি, 1 পয়সার চাঁদাবাজি, 1 পয়সার মামলাবাজি প্রমাণ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, শাস্তি আপনাদের দেওয়া লাগবে না। আমি নিজে গিয়ে আমি বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি সম্মান জানিয়ে আমি আত্মসমর্পণ করব। ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কিছু বলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আসলে আজকে খুবই মর্মাহত হয়েছি। আমি মানে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি, আপনি বিশ্বাস করবেন, আমার চোখ দেখে বুঝতে পারবেন, আমি সিজদায় পড়ে, আমি কান্নায় গিয়ে আমি আল্লাহর দরবারে বিচার দিয়েছি, আমি আমার কান্না দেখলে আমি কেঁদে আল্লাহকে বিচার দিয়েছি। আল্লাহ, আমি যদি তানজিদের এই বিষয়গুলো যদি আমি করে থাকি, আমাকে ধ্বংস করুন, আর যদি আমি করে না থাকি, আল্লাহ বিচার আপনি করুন। আমি এক পর্যায়ে মানে এমন একটা সিচুয়েশন চলে আসছে, আমি মেন্টালি একটা ডিপ্রেসড হয়ে গেছিলাম, আমি সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যা করবো না। এতটা ঘৃণ্যতম কাজও আমি মানে করতে পারি না বলে আমি নিজেকে ওই জায়গা থেকে বিরত করে রেখেছি। ভাই, আমার মামলা বাণিজ্য বা আমার চাঁদাবাজি, আমার অন্য কিছু করা লাগবে না। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট, শুকর আলহামদুলিল্লাহ। এবং আমি যে LLB কমপ্লিট করেছি,
কাল থেকে যদি আমি কোর্টে যাই, আলহামদুলিল্লাহ আমার যে মামলাগুলো ছিল, পুরাতন মামলাগুলো ছিল, আমি যে মামলাগুলো পরিচালনা করতাম, এখন আমার জুনিয়র কোর্ট, আমার জুনিয়র আছে, আমার জুনিয়র এগুলো দেখাশোনা করতেছেন। আমার 300-400-এর উপর মামলা এখনও দেখাশোনা করতেছেন। প্রতি পার ডে আমি একটা ভালো একটা ওখান থেকে হ্যান্ডসাম একটা টাকা পাই ওই মামলা পরিচালনার জায়গা থেকে। তা আমি যদি কালকে ইন্টিমেশন জমা দিয়ে যদি আমি কোর্টে যাই, আমি যদি LLB ডিগ্রি সম্পন্ন করে আসি, আলহামদুলিল্লাহ কোর্ট থেকে, শুধুমাত্র কোর্ট থেকে আমার মাসে পার মান্থে 2 লাখ টাকা ইনকাম করাটা কোনো ব্যাটার না, কোনো বিষয় না। তো এক্ষেত্রে আমি বলবো, আমাকে আপনারা ভুল বুঝবেন না, আল্লাহর ওয়াস্তে। আমি জুলাই চেতনাকে বিক্রি করে জুলাই বিক্রি হয় বা জুলাই চেতনা বিরোধী এমন কোনো কাজ করি নাই। আমি সবসময় চেষ্টা করেছি আমার জায়গা থেকে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ লালন করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2010 সাল থেকে, আমি তখন ক্লাস 8-এর স্টুডেন্ট ছিলাম, তখন আমি ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, এরপর গিয়ে আমি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, এরপর গিয়ে আমি জেলা ছাত্রদলের সদস্য, এরপর গিয়ে আমি ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, এবং এরপর গিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি দলের আদর্শ লালন করে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মী তা আদর্শ বিচ্যুত হতে পারে না। যারা আমাদের মতো কে না কে যারা রাজনীতি করেছেন, যারা আমাদের মতো কে না কে দলকে ভালোবেসেছেন, যারা আমাদের মতো কে না কে বিগত 16 বছর যাবত দলের দুঃসময়ে পাশে ছিলেন, তাদের দ্বারা জুলাই আগস্টের চেতনা বিক্রি করা, জুলাই আগস্টের আদর্শ বিক্রি করা কখনোই সম্ভব না। ইনশাল্লাহ সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয় হোক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার লাইভ এখানে শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ী ইনশাল্লাহ।